বিষয়টি সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি। এটি পাতা করে অনেকগুলো বিষয় আমাদের পড়া হয়ে গেছে এবং সর্বশেষ আমরা শব্দ সম্ভার নিয়ে আলোকপাত করছিলাম এবং গত ক্লাসে আমরা শব্দ সম্ভারের বেশ কিছু বিষয় সম্পর্কেও পড়েছি। আশা করি আপনারা গত ক্লাস লেকচার বা গত ক্লাস অনুসারে একটু লেখালেখি করেছেন। আমি লিখে পড়ার যে ব্যাপারটা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এটা আপনারা অ্যাপ্লাই করেছিলেন। তো ঠিক আছে, আমরা চলে যাই আজকের ক্লাসে, শব্দ সম্ভারের দ্বিতীয় ক্লাস আর কি। ওকে, ঠিক আছে, সবাই রোল লিখেছেন। ওকে গুড, এটা রেগুলার হচ্ছে, এখন আর কাউকে বলতে হচ্ছে না, শুধু একজন মনে হয় আস্তে আস্তে লিখে হয়ে যাবে আর কি। ওকে, আমরা একটু চলে যাই। আমরা সর্বশেষ পড়েছিলাম হচ্ছে অর্থ অনুসারে পর্যন্ত। ওকে, তাহলে আমরা অর্থ অনুসারে মোটামুটি যে তিন প্রকার আছে সেটা ভালো করে দেখেছি। গঠন অনুসারে তিন প্রকার, মৌলিক এবং সাধিত, এবং অর্থ অনুসারে তিন প্রকার, যৌগিক, বা রূঢ়ি এবং যোগরূঢ়। আজকে আমরা অর্থ অনুসারে পরে গঠন পড়েছি, অর্থ পড়েছি। আজকে আমরা উৎপত্তি অনুসারে একটু দেখার চেষ্টা করি। উৎপত্তি অনুসারে যে শব্দগুলো আমরা আসলে পড়বো একটু বলে রাখা দরকার, এটাই সবচেয়ে বেশি আর কি, মানে এটা সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। কারণ আমরা আসলে নিজেরা যে শব্দগুলো তৈরি করি, আপনাদের মনে আছে নিশ্চয়ই শব্দ গঠনের চারটা প্রক্রিয়া আছে, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়। তো এই চারটা টপিকের মাধ্যমে আমরা বেশ কিছু নতুন নতুন শব্দ তৈরি করছি। বাট বেশিরভাগ শব্দই হচ্ছে আমরা বিভিন্ন সোর্স থেকে পাচ্ছি বা বিভিন্ন উৎস থেকে পাচ্ছি। এর বেশিরভাগই হচ্ছে বিদেশি উৎস। আমাদের নিজস্ব উৎস মানে হচ্ছে আমাদের নিজস্ব যে বাংলা শব্দ, খাঁটি বাংলা যেটাকে আমরা বলি, এটার সঙ্গে খুবই কম। বেশিরভাগই দেখা যায় যে আমরা সংস্কৃত ভাষা থেকে নিয়ে আসছি। কনসেপ্টটা হচ্ছে এরকম, আমরা হয়তো আগেই আমরা যেহেতু পড়েছি বাংলা ভাষার উৎপত্তি, আপনাদের মনে আছে যে আমরা আসলে যে বাংলা ভাষা এখন কথা বলছি যেটা প্রাকৃত থেকে আসছে। প্রাকৃত মানে মুখে বলার ভাষা থেকে আসছে। তো মুখে বলার ভাষাটা তো আসলে লেখা থাকতো না, এই কারণে খুব বেশি শব্দ কোনটা কোনটা থেকে আসছে কোনটা আমরা পাই না। কিন্তু যে সময় আমরা প্রাকৃত ভাষায় কথা বলতাম, সেই সময়টাতে লেখার যে ভাষাটা ছিল ওটা ছিল সংস্কৃত। ঠিক সে কারণে সংস্কৃতটা আমরা পেয়ে যাচ্ছি। কারণ যেটা লেখা হয় ওটা কোনো না কোনো ভাবে বলা হয়ে যায়, হয়তো সবগুলা হয় না, কিছু না কিছু হলেও তো হয়। সে কারণে দেখা যায় যে আমাদের একদম প্রকৃত অর্থে প্রাকৃত যে শব্দগুলো ছিল মৌখিক ভাষা হিসেবে সেগুলো পাওয়া যাচ্ছে না, কিন্তু সংস্কৃত শব্দ প্রচুর পাওয়া যাচ্ছে। আমাদের বাংলা ভাষায় যে শব্দগুলো আছে ধারণা করা হয় তার 80%-এরও বেশি শব্দ হচ্ছে সংস্কৃত থেকে আসে। সংস্কৃত মানেই আমরা যেটাকে তৎসম শব্দ বলি। সংস্কৃত এই শব্দটাকে আমরা এখানে, সংস্কৃত এই শব্দটাকে আমরা এই জায়গায় এসে প্রকাশ পেতে এটার নাম হিসেবে পাবো তৎসম। এটার নাম হিসেবে পাবো তৎসম। তৎসম শব্দটা একটু ভালো করে খেয়াল করবে, আমরা আসলে এটার পুরো অর্থটা পেয়ে যাব। তৎসম শব্দ, তৎ, তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার। আর সম, সম মানে হচ্ছে সমান। তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। তৎ মানে হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। তাহলে তৎসম অর্থ হচ্ছে তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। কার সমান? সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান। তাহলে সংস্কৃতের সমান বলতে বোঝানো হয় যে সংস্কৃত ভাষায় যেমন ছিল আমরা আমাদের এখন আমাদের বাংলা ভাষায় ওই একই রকম ভাবে ব্যবহার করছি, একদম সমান সমান ব্যবহার করছি, যা ছিল তাই ব্যবহার করছি, ওটার নামই তৎসম। আমরা যদি এটা একদম বইয়ের ভাষা অনুসারে পড়ি তাহলে কনসেপ্টটা দাঁড়াবে এরকম, যে সকল সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় ব্যবহার করা হয়, একদম সরাসরি বাংলায় ব্যবহার করা হয়, একদম সরাসরি বাংলায় ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে তৎসম শব্দ। যে সকল তৎসম শব্দ আমরা সরাসরি বাংলায় ব্যবহার করি, যে সকল সংস্কৃত শব্দ আমরা সরাসরি বাংলায় ব্যবহার করি, তার নাম তৎসম শব্দ। তার মানে তৎসম মানেই সংস্কৃত। এখন এই যে বললাম আমাদের বাংলা ভাষায় যা আছে তার 80% হচ্ছে সংস্কৃত থেকে আসা। তাহলে আমরা যদি সংখ্যা থেকে ইন্ডিকেট করি প্রায় 8 থেকে 8,500 শব্দ আছে আর কি। এটা নির্দিষ্ট করে বলা যায় না, 6,500 বলার, 8,500 বলার, কোথাও তো 12,000 বলার। এখন যত শব্দই হোক 5,000-এর বেশি তো অবশ্যই হবে। 5,000 তৎসম শব্দ যদি আমরা সবচেয়ে কম হিসাব করি, কমপক্ষে 5,000 আছে, সর্বোচ্চ 12,000। গণে তো নাই কেউ, নির্দিষ্ট করে বলা যায় না। তো যদি 5,000 শব্দ হয়, এই 5,000 শব্দকে আমাদের মুখস্থ করা সম্ভব? না, সম্ভব না। তবে আমরা বেশ কিছু চিহ্ন দেখে এই তৎসম শব্দগুলোকে চিনতে পারি।
এই চিহ্নের বাইরে কি তৎসম শব্দ নাই? হ্যাঁ আছে, অনেক আছে, তবে কয়েকটা চিহ্ন দিয়ে আমরা বেশ অনেকগুলো শব্দ, প্রায় 4,000 মতো শব্দ আমরা সহজেই মেনশন করে ফেলতে পারি। কিভাবে? খেয়াল করেন, আমরা এখানে কিছু ছোট ছোট চিহ্নের কথা বলছি। চিহ্নগুলো হচ্ছে মূর্ধন্য, মূর্ধন্য। মনে রাখবেন, এই মূর্ধন্য মূর্ধন্যস্য যেখানে যুক্ত হচ্ছে সেটাই তৎসম শব্দ। আপনি যদি লবণ বলেন, লবণ, লবণে মূর্ধন্য আছে, তৎসম শব্দ। আপনি কৃষক বলেন, কৃষকে মূর্ধন্যস্য আছে, তৎসম শব্দ। আপনি বলেন বর্ষা, মূর্ধন্যস্য আছে, তৎসম শব্দ। আপনি যদি বলেন বিশেষণ, মূর্ধন্যস্য আছে, মূর্ধন্য আছে, তৎসম শব্দ। আপনি যদি বলেন প্রাণ, প্রাণে মূর্ধন্য আছে, তৎসম শব্দ। তো মূর্ধন্য মূর্ধন্যস্য যেখানেই থাকুক, মূর্ধন্য মূর্ধন্যস্য যেখানেই থাকুক, তৎসম শব্দ। যেখানে ক্ষীয় আছে, ক্ষীয়, ক্ষমা হোক, ক্ষণিক হোক, ক্ষণিকা হোক, কিছুক্ষণ হোক, ক্ষণ হোক, ক্ষমা হোক, ক্ষীয় যেখানেই আছে, তৎসম শব্দ। তারপরে এই যুক্ত বর্ণটা, এটা তার নাম নাই, এটা যে ব্রাহ্মণ লিখার সময় আমরা ব্যবহার করি। তারপর এটা কৃতজ্ঞ লিখার সময়, শঙ্খ লিখার সময় বা অনুস্বার যেখানে থাকে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। খেয়াল করে না বলো, যেখানে মূর্ধন্য আছে, মূর্ধন্যস্য আছে, ক্ষীয় আছে, এই যুক্ত বর্ণগুলো আছে বা অনুস্বার আছে, সেগুলো হচ্ছে তৎসম শব্দ। তাহলে এবং, কিংবা, বারংবার, ওকে, রং, এগুলো কি শব্দ? টেনে টেনশন করার দরকার নেই, অনুস্বার আছে, ইজিলি বলতে পারবেন এগুলো তৎসম শব্দ। যদি বলা হয় সাংঘাতিক, সংঘ, বিজ্ঞ, অজ্ঞ, বিশেষজ্ঞ, ব্রাহ্মণ, সাক্ষী, সাক্ষ্য, লবণ, বিশেষণ, অভিষেক, ইজিলি বলতে পারবেন এগুলো তৎসম শব্দ। সেই চিহ্নগুলো দিয়ে আপনি 1,000 শব্দ পেয়ে যাবেন অলমোস্ট। ওকে, আচ্ছা, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে ফলা। মনে আছে ফলা কয়টা? ফলা কয়টা মনে আছে? 6টা। পড়েছিলাম মনে রবে জল, তাই না? মন রব জল, মন রব জল। এই 6টা ফলা দিয়ে যত শব্দ আছে, এই 6টা ফলা দিয়ে যত শব্দ আছে, এই 6টা ফলা দিয়ে যত শব্দ আছে, তার সবগুলোই হচ্ছে তৎসম শব্দ। বিদ্যালয় বলেন, জফলা আছে, তৎসম শব্দ। আপনি প্রাণ বলেন, রফলা আছে, তৎসম শব্দ। আপনি ব্যঞ্জন বলেন, জফলা আছে, তৎসম শব্দ। আপনি ধর্ম বলেন, কর্ম বলেন, স্বর্ণ বলেন, রেফ আছে, তৎসম শব্দ। আপনি কুৎসিত বলেন, বৎসর বলেন, চিকিৎসক বলেন, খণ্ডত আছে, তৎসম শব্দ। আপনি ঋণী বলেন, তৃণ বলেন, তৃণা বলেন, কৃষক বলেন, রিবা রিকার আছে, তৎসম শব্দ। এখানে প্রায় 500+ শব্দ আছে। এই দুইটা কনসেপ্ট নিয়ে আপনার প্রায় 1,500 শব্দ আপনি পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এছাড়াও বাংলা মাসের নাম, বাংলা মাস মানে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। দিনের নাম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র। দিকের নাম 10টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান পূর্ব ঊর্ধ্ব অধ, সবই হচ্ছে তৎসম শব্দ। বাংলা মাসের নাম, দিনের নাম, দিকের নাম, সবই হচ্ছে তৎসম শব্দ। আমরা যে সন্ধি পড়েছিলাম মনে আছে কিনা আপনাদের? সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বাংলা সন্ধি, একটা হচ্ছে তৎসম সন্ধি। তো বাংলা সন্ধিতে অল্প কয়েকটা ছিল, আমরা একদম টু দা পয়েন্টে সবগুলো আপনাদের দেখিয়েছি। সব মিলে 30টা শব্দের মতো হবে না বাংলা। তো বাংলা সন্ধি ছাড়া বাকি যা কিছু আমরা পড়েছিলাম, আমরা সূত্র অনুসারে ভাঙা অনুসারে যা কিছু পড়েছি, সবই কিন্তু তৎসম শব্দের জন্য পড়েছি বা তৎসম সন্ধির জন্য পড়েছি। এই তৎসম সন্ধিতে আমরা যা পড়েছিলাম তার সবই কিন্তু তৎসম শব্দ। স্পেশালি যে বিসর্গ দিয়ে আমরা যা তৈরি করেছি তৎসম সন্ধি হিসেবে, সবই হচ্ছে তৎসম শব্দ। আমাদের যে তৎসম উপসর্গ আছে, তৎসম উপসর্গ হচ্ছে 20টা, মানে আছে কিনা? প্রপর, অপসম, নিয়ম, অগ্নির্দুর, বিয়োপদ, সুপরিপ্রতি, আয়োগীয়, ধীরতি। এই 20টা উপসর্গ দিয়ে যুক্ত যত শব্দ আছে, এই 20টা উপসর্গ দিয়ে যুক্ত যত শব্দ আছে, সবই তৎসম শব্দ। আমরা প্রত্যয় করব, এই প্রত্যয়ের মধ্যে তৎসম প্রত্যয় যা কিছু পাবো, তৎসমকৃত প্রত্যয় বা সংস্কৃতকৃত প্রত্যয়, সংস্কৃত উদ্ধৃত প্রত্যয়, এই তৎসম প্রত্যয় হিসেবে যা পাবো, ওগুলাতে যত কিছু যুক্ত আছে সবই হচ্ছে তৎসম শব্দ। এখানে প্রায় 6 থেকে 700 মতো শব্দ আছে। তৎসম সন্ধি, তৎসম উপসর্গ, তৎসম প্রত্যয়। যেমন আমরা যদি বলি প্র, এই প্র হচ্ছে একটা তৎসম উপসর্গ। এই প্র দিয়ে যাই যুক্ত হোক, এখন আপনি প্রভাত বলেন, বা আপনি যদি প্রত্যক্ষ বলেন, অথবা আপনি যদি প্রভাত, প্রকাণ্ড, প্রলয়, প্রহার, ওকে, সো প্র দিয়ে আপনি যাই ইন্ডিকেট করবেন, যে তৎসম উপসর্গ আপনি যাই যুক্ত করেন এটা তৎসম শব্দ হয়ে যাবে। ওকে, আচ্ছা, ভূমণ্ডল জাতীয় যে শব্দগুলো আছে, ভূমি,
অথবা মহাকাশ জাতীয় যে শব্দগুলো আছে, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, উপগ্রহ, নীহারিকা, ধূমকেতু, সবই হচ্ছে তৎসম শব্দ। সাধারণত গুরু গম্ভীর বা দুর্বুদ্ধ যে শব্দগুলো আছে, গুরু গম্ভীর মানে যেগুলো উচ্চারণ করতে খুবই কঠিন টাইপের যে শব্দগুলোকে আমরা মেনশন করি, এই গুরু গম্ভীর বা দুর্বুদ্ধ, দুর্বুদ্ধ মানে যার অর্থ সহজে বের করা যায় না বা উচ্চারণ করতে খুব কঠিন, এই কঠিন কঠিন শব্দগুলো সবই হচ্ছে তৎসম শব্দ। যেমন গুরু গম্ভীর, উচ্চারণিতে একটা গুরু গম্ভীর শব্দ। দুর্বুদ্ধ, দুর্বুদ্ধ দেখেন রেফ আছে, জফলা আছে, তৎসম শব্দ। ভূমণ্ডল, মধ্যাহ্ন আছে, তৎসম শব্দ। উপসর্গ রেফ আছে, তৎসম শব্দ। প্রত্যয় জফলা আছে, তৎসম শব্দ। সন্ধি রেখে সন্ধি বিচ্ছেদ করা যায়, সমযুক্তি, তৎসম শব্দ। তৎসম খণ্ডতা আছে, তৎসম শব্দ। ওকে, তো আমরা ব্যবহার জফলা আছে। সংস্কৃত, সংস্কৃতের মধ্যে রিকার আছে অথবা মধ্যানুসার আছে, রিকার আছে, অনুসার আছে। সো অলমোস্ট আপনি চারপাশে তৎসম শব্দ দিয়ে আমলি দিয়েছেন। তো এখানে প্রায় 5000-এর মতো শব্দ আছে, এখানে প্রায় 5000-এর মতো শব্দ আছে। তো এই কয়েকটা টেকনিক একটু খেয়াল রাখবেন, বা এই কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। সাধারণত এই কয়েকটা দিয়ে আমরা অনেকগুলো তৎসম শব্দ পেয়ে যাই। এর মানে কি এই টেকনিক গুলো ছাড়া বা এই কয়েকটা সহজ টেকনিক ছাড়া কি আর তৎসম শব্দ নাই? হ্যাঁ আছে, অনেক শব্দই আছে, সেগুলো আমরা লেকচার শিটে দিয়েছি, গুগল একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। আর এগুলো তো আমরা আগেই বলেছি বা গত ক্লাসে বলেছি, আবার একটু মনে করে দিই। যখন অনেকগুলো শব্দ দেখবেন তখন তো আর থ্রোলি মুখস্থ করবেন না, তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে 3 বার দেখে দেখে রিডিং করবেন। 3 বার দেখে দেখে রিডিং করা, 1 বার দেখে দেখে লেখা, দেখে দেখে লেখা, দেখবেন সহজেই মাথায় এগুলা টেস্ট হচ্ছে। ওকে, আচ্ছা, এবার আপনাদের একটা ছোট শব্দ, আপনাদের একটা ছোট্ট শব্দের কথা বলি। শব্দটা হচ্ছে পড়া, পরাণ যায় যদি আরে। ওকে, পরাণ। আচ্ছা বলেন তো, পরাণ কি মূল শব্দ নাকি অন্য একটা শব্দ থেকে এটা আসছে? পরাণটা কি একদম মূল শব্দ না কোন একটা শব্দ থেকে এটা আসছে? কি মনে হয়? স্যার প্রাণ থেকে আসছে। পরাণটা মূল শব্দ না, এটা মূল শব্দ হচ্ছে প্রাণ। মূল শব্দ হচ্ছে প্রাণ। এই প্রাণ থেকে পরিবর্তন হয়ে এটা হয়ে গেছে পরাণ, তাই না? ওকে, তাহলে আমরা বললাম সে ধর্মকর্ম মানে না, ধর্ম, সে ধর্ম মানে না। এই ধর্ম শব্দটা কি মূল শব্দ? ধর্ম না স্যার, ধর্ম হচ্ছে মূল শব্দ। মূল শব্দ হচ্ছে ধর্ম, তাহলে ধর্মটা হচ্ছে মূল শব্দ, ধর্ম শব্দটা চেঞ্জ হয়ে গেছে ধর্ম। ওকে, এবার বলেন তো এই যে প্রাণ শব্দটা, এটা কি তৎসম না অন্য কিছু? তৎসম হবে এটা, প্রাণ? তৎসম হবে স্যার, মধ্যাহ্ন আছে। আচ্ছা, জফলা আছে, রফলা আছে, মধ্যাহ্ন আছে, তৎসম শব্দ। আবার ধর্ম, এটা কি তৎসম হবে না অন্য শব্দ? তৎসম হবে স্যার, রেফ আছে। যেহেতু রেফ আছে, এটাও তৎসম শব্দ। তাহলে খেয়াল করেন যে আমরা তৎসম শব্দকে একটু পরিবর্তন করে অন্য একটা শব্দে রূপান্তরিত করছি। পরাণটাকে আমরা তৎসম বলতে পারি? এটা কি তৎসম পরাণ? না। ধর্ম কি তৎসম? না। তবে ধর্মটা কোত্থেকে আসছে? তৎসম থেকে পরিবর্তন হয়ে আসছে। পরাণটা তৎসম না, তবে তৎসম থেকে পরিবর্তন হয়ে আসছে। আমরা এমন কিছু শব্দ পাবো যেগুলো তৎসম শব্দ না, কিন্তু তৎসম শব্দটা সামান্য পরিবর্তন হয়ে তৎসম শব্দটা সামান্য পরিবর্তন হয়ে গেছে, তৎসম শব্দটা সামান্য পরিবর্তন হয়ে গেছে। যখন আমরা দেখব কোন তৎসম শব্দ সামান্য পরিবর্তন হয়ে, কোন তৎসম শব্দ সামান্য পরিবর্তন হয়ে বাংলায় আসছে, তৎসম শব্দ সামান্য পরিবর্তন হয়ে বাংলায় আসছে, তখন তাকে বলবো আমরা অর্ধ তৎসম। তখন তাকে বলবো আমরা অর্ধ তৎসম। যেমন নিমন্ত্রণ, নিমন্ত্রণের রফলা আছে, মূর্ধন্য আছে, তৎসম শব্দ। এই নিমন্ত্রণকে যখন আমরা বলি নেমন্তন, এটা হলো অর্ধ তৎসম শব্দ। গ্রাম, রফলা আছে, তৎসম শব্দ। এটাকে চেঞ্জ করে যখন আমরা বলি গ্যারাম, এটা হলো অর্ধ তৎসম। জন্ম, জন্মটা যদিও সহজ কোন টেকনিকে পড়ছে না, বাট জন্ম, মৃত্যু, এটা তৎসম শব্দ। এই জন্মটাকে যখন আমরা বলছি জনম, সামান্য পরিবর্তন করে তখন এটা অর্ধ তৎসম। শ্রাদ্ধ, রফলা আছে, সেটা তৎসম শব্দ। শ্রাদ্ধকে যখন আমরা বলছি শ্রাদ্ধ, চেঞ্জ করে ফেলছি অর্ধ তৎসম। জ্যোৎস্না, জ্যোৎস্নাতে আমরা এখানে দেখবো যে কণ্ঠতা আছে, জফলা আছে, তৎসম শব্দ। এটা যখন সামান্য পরিবর্তন হয়ে আমরা বেদের মেয়ে বানাই ফেলি, বেদের মেয়ে জ্যোৎস্না, তখন সেটা হচ্ছে অর্ধ তৎসম।
ওকে, আবারও খেয়াল করেন, তৎসম শব্দটাকে যখন আমরা পরিবর্তন করি, তৎসম শব্দটাকে যখন আমরা পরিবর্তন করি, তৎসম শব্দটাকে যখন আমরা পরিবর্তন করি, তখন সেটা হয় অর্ধ তৎসম। আচ্ছা, বলেন তো, সুরুজ, সুরুজ মিয়া। ওকে, সুরুজ, এই সুরুজ কি তৎসম শব্দ না অন্য কিছু, নাকি অর্ধ তৎসম? সুরুজ কি তৎসম নাকি অর্ধ তৎসম? স্যার তৎসম তো না। তৎসম তো না। আচ্ছা, সুরুজ শব্দটা কোত্থেকে আসছে, এটা কি মাথায় কাজ করছে কারণ? সুরুজ কোন শব্দ থেকে আসছে? স্যার সূর্য থেকে। Right. সুরুজ শব্দটা আসছে সূর্য থেকে। তাহলে সূর্য, সূর্যটা তো তৎসম শব্দ, এটা তো ঠিক আছে নাকি? জি স্যার, এটা ঠিক। তাহলে সূর্য থেকে যদি হয়ে যায় সুরুজ, তাহলে কি হবে? অর্ধ তৎসম। সো যখন আমরা একটা শব্দ বলছি প্রেম, প্রেম, প্রেমের রফালা আছে তৎসম শব্দ, কিন্তু যদি বলি প্রেম, প্রেম অর্ধ তৎসম। যখন আমরা বলছি প্রীতি, প্রীতি, প্রীতি রফালা দিয়ে প্রীতি, তখন এটা তৎসম। কিন্তু যখন বলছি প্রীতি, তখন সেটা অর্ধ তৎসম। তো তৎসম শব্দটাকেই যখন আমরা সামান্য পরিবর্তন করে ফেলছি, তৎসম শব্দটাকেই যখন আমরা পরিবর্তন করে ফেলছি, তখনই তার নাম হয়ে যাচ্ছে অর্ধ তৎসম। তৎসমকে যখন সামান্য পরিবর্তন করে ফেলছি, তখনই তার নাম হচ্ছে অর্ধ তৎসম। এবার বলেন তো, অর্ধ তৎসম যে শব্দগুলো আছে, এগুলো কি সলিড শব্দ নাকি বিকৃত শব্দ? বিকৃত। বলছে অর্ধ তৎসম যে শব্দগুলো আছে, এগুলা কোনোটাই সলিড শব্দ না, এগুলো হচ্ছে বিকৃত শব্দ। তৎসমে যা কিছু আছে এগুলো হচ্ছে বিকৃত শব্দ, অর্ধ তৎসমে যা কিছু আছে এগুলো হচ্ছে বিকৃত। অর্ধ তৎসম মানে বিকৃত শব্দ, এগুলো সঠিক শব্দ না। ওকে, এরপরে হচ্ছে তদ্ভব। তদ্ভব মানে হচ্ছে তার থেকে উদ্ভব। তার থেকে উদ্ভব মানে হচ্ছে সংস্কৃত থেকে উদ্ভব। মানে কিছু কিছু শব্দ আছে যেটার মূল অরিজিন সংস্কৃত শব্দ, কিন্তু এটা বিকৃত না, একদম সলিড। একটা বাংলা শব্দ আমরা ব্যবহার করছি, কিন্তু এটার মূল মূল আসছে সংস্কৃত থেকে, এটার নাম হচ্ছে তদ্ভব শব্দ। সেক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যে সংস্কৃত শব্দগুলা সামান্য পরিবর্তন হয়ে, সংস্কৃত শব্দগুলা সামান্য পরিবর্তন হয়ে প্রাকৃতিতে আসছে। সংস্কৃত শব্দগুলো সামান্য পরিবর্তন হয়ে প্রাকৃতের মধ্যে গেছে। সংস্কৃত শব্দগুলো সামান্য পরিবর্তন হয়ে প্রাকৃত থেকে গেছে। এই প্রাকৃত থেকে পরিবর্তন হয়ে যখন আমাদের বাংলায় আসছে, তখনই তার নাম বলছি আমরা তদ্ভব। তাহলে এখানে মাঝখানে যে প্রাকৃত কনসেপ্টটা আমরা বলি বা পাই, এটা আসলে নিশ্চিত না, মানে যেটা পাই এটা নিশ্চিত না। কারণ প্রাকৃত তো ছিল মুখে বলার ভাষা, আর মুখে বলার ভাষা তো এক্স্যাক্টলি আমরা যা পেয়েছি হুবহু তা না, স্বাভাবিকভাবে হওয়ার কথা না। যেমন ধরেন আমরা একটা শব্দ পেয়েছি কান, এই কান শব্দটা আসলে সংস্কৃত কর্ণ থেকে আসছে। তো সংস্কৃত ভাষায় যে কর্ণটা ছিল, এটা প্রাকৃত ভাষায় বলা হয়তো কর্ণ। আদৌ এটা কর্ণ বলা হইতো কি, এটা তো প্রমাণ করা সম্ভব না, কারণ এটা তো মানুষের মুখে বলার ভাষা ছিল আজ থেকে 1000 বছর আগে। যেটা আমাদের ভাষা বিজ্ঞানীরা আন্দাজ করে বা নানা রকম অ্যানালিসিস করে বের করেছেন আর কি। তো সংস্কৃত ছিল কর্ণ, প্রাকৃত হয়ে গেছে কর্ণ, এবং বাংলা হয়ে এটা হয়ে গেছে কান। চর্মকার, কর্মকার, এই দুইটাই হচ্ছে তৎসম শব্দ, রেফ আছে শব্দ দেখে চিনতে পারবেন। তো প্রাকৃততে এটাকে উচ্চারণ করে তো চম্মুয়ার, কম্মুয়ার, বাংলা এগুলো হয়ে গেছে কামার বা চামার, এগুলো হচ্ছে তৎসম শব্দ। হস্ত শব্দ সংস্কৃত ভাষায়, প্রাকৃততে এটা ছিল হস্ত, বাংলা এটা হয়ে গেছে হাত। এখন তাহলে তদ্ভব কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, তদ্ভব কিছু মুখস্থ করতে পারেন, লেকচার যেটা আমরা একটা গল্পের মতো করে দিয়েছি। তবে এটা আরো একটা সহজ টেকনিক আছে মনে রাখার। কিরকম? খেয়াল করেন, আমরা ছোটবেলায় বেশ কিছু শব্দার্থ পড়তাম, মানে যে কঠিন শব্দ থেকে সহজ শব্দ বের করা, শব্দার্থ পড়তাম, শব্দার্থ পড়তাম। এই শব্দার্থের মধ্যেই মূলত লুকিয়ে আছে অনেক 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 তদ্ভব শব্দ। কিভাবে? কারণ আপনি যে শব্দটা পড়তেন, মানে যেটার অর্থ খুঁজে বের করতেন, ওটা একটু কঠিন ছিল। তো যেটার অর্থ খুঁজে বের করেন, মানে কঠিন যে শব্দটা, এটা হচ্ছে সংস্কৃত, মানে তৎসম। আর যে বাংলা অর্থটা আপনি বের করেন, যে বাংলা অর্থটা আপনি বের করেন, এটাই হচ্ছে তদ্ভব। বাংলা অর্থ যে বের করতেন, এটাই হচ্ছে তদ্ভব। কিরকম এটা? খেয়াল করেন, আমরা ছোটবেলায় স্বর্ণ শব্দটা খুব ভালো করে শিখেছি, তাই না? স্বর্ণ,
আমি খেয়াল করেন স্বর্ণ যে তৎসম শব্দ এটা চেনা যায় কিনা। স্বর্ণ কয়টা চিহ্ন আছে? বফলা আছে, তাই না? রেপ আছে, মূর্ধন্য আছে, তিনটা চিহ্ন দেখে বুঝতে পারি এটা হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, এই স্বর্ণ শব্দের অর্থ কি পড়েছেন বলেন, কি পড়েছেন? সোনা। সোনা পড়েছেন, ওকে, সোনা। এবার বলেন তো এই সোনাটা কি শব্দ? তদ্ভব। তদ্ভব শব্দ। এই যে সংস্কৃত শব্দ থেকে আপনি অর্থ খুঁজে বের করেছেন, এটাই হচ্ছে তদ্ভব শব্দ। এটা খুব সহজে আপনি পারবেন। যেমন আপনি সর্প পড়েছেন, সর্প, সর্পতে রেফ আছে, খুব সহজে বোঝা যাচ্ছে এটা তৎসম শব্দ। এই সর্প যখন আমরা অর্থ খুঁজে বের করেছি তখন তার নাম কি হয়ে গেছে? সাপ। তাহলে সাপ কি শব্দ? তদ্ভব শব্দ। ওকে, আমরা যখন বলেছি না আম্র কানন, আম্র রফলা আছে তৎসম শব্দ, এই আম্রের অর্থ কি? আম। তদ্ভব শব্দ। রৌপ্য, রৌপ্যতে জফলা আছে, রৌপ্য কি শব্দ? তৎসম শব্দ। তাহলে রৌপ্য শব্দটাকে আমরা বাংলায় কি বলি? রূপা। রূপা তাহলে কি শব্দ? তদ্ভব শব্দ। একটু কি বুঝতে পেরেছেন? স্যার তাহলে তদ্ভবই তো তাহলে বাংলা শব্দ। তদ্ভব মানে বাংলা শব্দ। আমরা যে খাঁটি বাংলা বলি, খাঁটি বাংলা মানে তদ্ভব, খাঁটি বাংলা মানে তদ্ভব। এটার মূলটা আসছে সংস্কৃত থেকে, কিন্তু অর্থ করে আমরা এগুলাকে খাঁটি বাংলা বানিয়েছি, এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ। বুঝছেন এবার? তাহলে আমরা একটা শব্দ যদি বলি ছত্র, ছত্র রফলা আছে তৎসম শব্দ, এই ছত্রের অর্থ কেউ জানেন? আপনাদের তো শব্দার্থ দেখা যায় প্রচুর সমস্যা আছে। ছত্র মানে হচ্ছে ছাতা, এই ছাতা হচ্ছে তদ্ভব শব্দ বা খাঁটি বাংলা শব্দ। অক্ষি, এই অক্ষিতে ক্ষীয় আছে, অক্ষিতে ক্ষীয় আছে। অথবা চক্ষু, চক্ষুতে ক্ষীয় আছে, তাহলে এগুলা কি শব্দ? অক্ষি বা চক্ষু কি শব্দ? সংস্কৃত শব্দ স্যার। সংস্কৃত শব্দ অবভিয়াসলি। এই অক্ষির অর্থ কি পড়েছেন? অক্ষি মানে হচ্ছে আখি, ওকে, আখি। আর চক্ষুর অর্থ কি পড়েছেন? চোখ। চোখ, তাহলে এগুলা কি শব্দ? তদ্ভব শব্দ। হচ্ছে তদ্ভব শব্দ। তো দুগ্ধ, দুগ্ধ একটা শব্দ আছে, দুগ্ধ শব্দের কি অর্থ পড়েছেন? দুধ, তদ্ভব শব্দ। ওকে, তো যেগুলা আপনি আসলে কঠিন অর্থ পড়েছেন বা কঠিন শব্দ পড়েছেন ওগুলাই তৎসম। আর ওটাকে যখন বাংলা অর্থ বানান, সেটাই হচ্ছে তদ্ভব। এই তদ্ভবেরই আসল নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ বা খাঁটি বাংলা। ওকে, স্যার, আচ্ছা, হ্যাঁ বলেন। হস্ত শব্দের কি চিহ্ন দেখে এটা হলো সংস্কৃত শব্দ হলো? কোনটা? মানে কি চিহ্ন? আমাদের এই চিহ্নগুলোর মধ্যে তো মানে আমি মিলাতে পারতেছি না। কোন শব্দটাতে? স্যার, হস্ত শব্দ হস্ত, এটা না তৎসম বলবো? সবগুলো তো মিলবে না। আমরা কি বলেছি যে নিয়মের বাইরে হবে না? নিয়মের বাইরে প্রচুর শব্দ আছে, এটা পড়তে পড়তে এমনি হয়ে যাবে। যেমন মস্তক, মস্তক মানে হচ্ছে মাথা, মস্তক একটা তৎসম শব্দ, মাথা হচ্ছে তৎসম কঠিন শব্দ। কঠিন শব্দগুলাই আর কি স্যার সংস্কৃত। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ কিছুটা এরকমই আর কি। গুরু গম্ভীর বা কঠিন যে শব্দগুলো আছে সেগুলো, এগুলো মানে একটু পড়লে আস্তে আস্তে এই যে ক্লিয়ার হয়ে গুরু যাবে। গম্ভীর দুর্বোধ্য। রাইট, কিছুটা এরকম। মস্তক, নাসিকা, ওকে, কর্ণ মানে কান আর কি, এগুলো হচ্ছে তৎসম শব্দ। আচ্ছা, এই তদ্ভব যে স্যার, শব্দগুলো আছে, জি, আবার বলেন। স্যার, অর্ধ তৎসম শব্দগুলাই কি প্রাকৃত শব্দ নাকি? না, অর্ধতৎসম প্রাকৃত শব্দ না। অর্ধতৎসম হচ্ছে আমরা কথা বলতে বলতে এগুলাকে বিকৃত করে ফেলেছি। যেমন গ্রাম থেকে গ্যারাম, এটা তো আমরা বলি, তাই না? প্রাকৃততে এগুলো ছিল না, এটা আমরা নিজেরা চেঞ্জ করে ফেলছি, কথা বলতে বলতে চেঞ্জ হয়ে গেছে। প্রীতি হয়ে গেছে প্রীতি, প্রায় হয়ে গেছে প্যারায়, শ্রাদ্ধ হয়ে গেছে শ্রাদ্ধ, এগুলো আমরা নিজেরা বিকৃত করে ফেলেছি। এই তৎসম শব্দগুলোকে যে আমরা বিকৃত করছি এটার নাম হচ্ছে অর্ধতৎসম। আর প্রাকৃততে যা বলতো এটা আমরা বলি না, এটা ১,৫০০ বছর আগে মানুষ মুখোমুখি বলতো, এটা কোনো ডকুমেন্ট নেই আসলে। ঠিক আছে, ঠিক আছে ভাই, ওকে। এরপর হচ্ছে দেশি শব্দ। দেশি কনসেপ্টটা নিয়ে
আমাদের অনেকেরই ইয়ে কথা, আমরা মনে করি দেশি মানে বাংলা, না দেশি মানে বাংলা। খাঁটি বাংলা শব্দ যেটা ওটা হলো তথ্য। দেশি মানে কি, ধরেন যারা, আমি ঢাকায় আছি অলমোস্ট প্রায় 15 বছর মতো হয়ে যাচ্ছে, তো আমি ঢাকায় 15 বছর ধরে আছি, আমি ঢাকার লোকাল, নাকি যারা 100 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে আছে তারা লোকাল? অরিজিনাল দেশি কারা, তারা 15 বছর না তারা 100 বছর? 100 বছর। যারা 100 Right, বছর স্যার। ব্যাপারটা এরকম। আমাদের এই বাংলা ভূখণ্ডে আমরা যারা বাঙালিরা আছি, আমরা এখানে বসবাস করছি প্রায় 1500 বছর, 1500। আর যারা আদিবাসী আছে, আদিবাসী নামটা খেয়াল করেন, আদিবাসী, এদেরকে আমরা আদিবাসী বলি। আদিবাসী মানে কি, আদিবাসী মানে অনেক আদিকাল আগে থেকে বসে। যারা বাস করছে, আদিকাল থেকে যারা বাস করছে, এরা এই ভূখণ্ডে আছে, বাংলা ভূখণ্ডে আছে প্রায় 8 থেকে 8500 বছর। আমরা বাঙালিরা আছি 1500 বছর, আর ওরা আছে 8 থেকে 8500 বছর। তাহলে এই ভূখণ্ডে, এই দেশে অরিজিনালি দেশি কারা, আমরা বাঙালিরা নাকি আদিবাসীরা? আদিবাসী। আদিবাসীরা। তো তারা সংখ্যালঘু বা সংখ্যায় কম, এই জন্য এদেরকে আমরা বার্তা দিতে চাই না, কিন্তু জাতিগতভাবে এরা কিন্তু আমাদের এখানে সবচেয়ে পুরাতন। তো এই আদিবাসীরা যেহেতু সবচেয়ে বেশি দিন ধরে আছে, আদিবাসীরাই যেহেতু এখানে সবচেয়ে বেশি সময় ধরে আছে, আদিবাসীরাই যেহেতু এখানে সবচেয়ে বেশি সময় ধরে আছে, তো এরাই হচ্ছে অরিজিনালি দেশি মানুষ। আর ওদের যে ভাষা, এটাকে আমরা অরিজিনালি দেশি ভাষা বলি। ওদের যে ভাষা, ওইটাকে আমরা অরিজিনালি দেশি ভাষা বলি। ওদের যে ভাষা, এটাকে আমরা অরিজিনালি দেশি ভাষা বলি। তো এই আদিবাসীদের ভাষা থেকে যে সকল শব্দ আমরা ব্যবহার করি, আদিবাসীদের ভাষা থেকে যে সকল শব্দ আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলি দেশি শব্দ। এই আদিবাসীদের ভাষাই হচ্ছে দেশি ভাষা, আর সেই দেশি ভাষার যে শব্দ আমরা ব্যবহার করি, সেই দেশি ভাষার যে শব্দ আমরা ব্যবহার করি, সেগুলাই হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ মানে খাঁটি বাংলা না, দেশি শব্দ মানে আদিবাসীদের ভাষার শব্দ। তো এগুলার মোস্ট কমন কিছু শব্দ আছে, যদিও পরবর্তীতে এগুলোর বেশ কিছু পরিবর্তন হয়েছে। তো পরিবর্তনগুলো আসলে যেভাবে হয়েছে ওইটা এখনো ওভাবে স্বীকৃত হয়নি। তো খুব কমন ভাবে আমরা যে কয়েকটা পড়ি, সে কয়েকটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন। এখানে শব্দ আসলে অনেকগুলাই দিব, গল্পের মতো করে বলবো। সবই যে পড়তে হবে এরকম না, তবে আমি যে আপনারা সবাই সবগুলাই পড়বেন, যেহেতু 3বার রিডিং করে একবার খাতায় দেখে দেখে লেখার কথা বারবার মনে করিয়ে দিচ্ছি। তবে এই শব্দগুলোর মতো মোস্ট কমন 5-6টা শব্দ আছে, সেগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। আমরা একটা মেয়ের কথা বলি, মেয়েটার নাম হচ্ছে খুকি, তার বয়স হচ্ছে 20 মানে 20 আর কি। এই 20 বছরের খুকি, 20 বছরের খুকি খোপায়, মানে তার বিয়ে হয়েছে আর কি সত্য, খোপায় ঝিঙে ফুল দিয়ে একটা কুলাতে ছাই কয়লা দিচ্ছে। কুলা তো ছিলেন মনে গ্রামে, যেটা দিয়ে চাল টাল দিয়ে করে, চাল ছাড়ে আর কি। তো এটাতে আবার ওই গ্রামে যারা চুলায় রান্না করে, সকালবেলা ওই চুলা থেকে ছাই কয়লা তুলে ওই কুলার মধ্যে আর কি। 20 বছরের সেই খুকি খোপায় ঝিঙে ফুল দিয়ে একটা কুলার মধ্যে ছাই কয়লা দিল। খোপায় ঝিঙে ফুল দিয়েছে কেন, রজনীগন্ধা দিতে পারতো, গ্রামের মেয়ে তো, গ্রামের রজনীগন্ধা নাই এই জন্য। অন্যদিকে তার স্বামী, তার বয়স অল্প, তাই ছোট থেকে ছোকরা বলে ডাকে। সে ছোকরা একটা ডিঙিতে চড়ে, ডিঙি মানে ছোট আকারের নৌকা আর কি, একটা ডিঙিতে চড়ে একটা ডোবা থেকে চিংড়ি, ট্যাংরা, মাগুর, কাতলার পোনা ধরবে। এই চিংড়ি ট্যাংরাতে অনুসার আছে, এগুলোতে আবার ইয়ে বানাই ফেলবেন না, তৎসম বানাই ফেলবেন, এটা আলাদা খেয়াল রাখবেন, এগুলো বেশি শব্দে। চিংড়ি, ট্যাংরা, মাগুর, কাতলার পোনা ধরছে, তারপরে এগুলো নিয়ে গেল গঞ্জে, বাজারে আর কি। তো গঞ্জে গিয়ে এগুলা বিক্রি করে বেশ কিছু চাল, ডাল, ধুন্দুল, বাতাসা, ডাব, লাউ এগুলা কিনে বাসায় ফিরে আসলো। তো বাসায় ফিরে এসে দেখলো তার স্ত্রী খুকি, সে একটা ঢেকির পাশে যে উনুন বা চুলাটা আছে, ঢেকির পাশের চুলা বা উনুনে একটা ধামা পাতিলে, বড় পাতিল আর কি, ধামা পাতিলে থানকুনির ঝোল রান্না করছে, মাছ দিয়ে থানকুনির ঝোল রান্না করছে। তো এদের নতুন বিয়ে হয়েছে আর কি। তো নতুন বিয়ে হলে যেটা হয়, পেরেছে যে স্বামী বা স্ত্রী পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করে। তো স্বামী বেচারা ছোকরা, সে যে কাজটা করলো, সে একটা ধুতি পরলো, বিয়ের দিন যে ধুতি আর টোপরটা পরেছিল, সেই ধুতি আর টোপর পরে ঢোল বাজাতে লাগলো বউকে খুশি করার জন্য, এবং বউকে মাঝে মধ্যে ঢিল দিতে লাগলো আর কি। তো বউকে যখন ঢিল দেয়, তখন তার বউয়ের বা তার স্ত্রীর ডাগর ডাগর চোখ দেখে আমাদের ছোকরার মনে পেট ভরেছে। খেয়াল করেন আবার, 20 বছরের খুকি কোপায় ঝিঙে ফুল দিয়ে কুলায় ছাই কয়লা,
ছোকরা ডিঙিতে চড়ে ডোবা থেকে চিংড়ি, ট্যাংরা, মাগুর, কাতলা, পোনা ধরে গঞ্জে গিয়ে বিক্রি করে এবং চাল, ডাল, ধুন্দল, বাতাসা, লাউ, কদু এগুলা কিনে বাসায় আসে। এসে দেখে খুকি ঢেকির পাশে চুলা বা উনুনে ধামা পাতিলে থানকুনির ঝোল রান্না করছে। আর ছোকরা ধুতি আর টোপর পরে ঢিল দেয় এবং ঢোল বাজাতে বাজাতে তার স্ত্রীর ডাকর চোখ দেখে মনে পেট ভরে যায়। স্ক্রিনে দেখানো যে শব্দগুলো দেখছেন এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দেশি শব্দ। এর মধ্যে কুলা, ডিঙি, ঢেকি, উনুন, চুলা, ঢোল, ঢিল, পেট, এই কয়েকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি চাই মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেট করা দরকার নেই, আপনারা পুরোটা 3বার রিডিং করবেন, 3বার রিডিং করে একবার খাতায় দেখে দেখে লিখবেন, মোটামুটি মনে থাকবে, টেনশন নিতে হবে না। আর এক্ষেত্রে ঢেকি, চুলা এই দুটো শব্দ প্রচুর পরিমাণে আসছে। আমার মনে হয় এই দুটো শব্দ আপনারা ভালো করে মুখস্থ করে ফেলেছেন। একটা একটা করে মুখস্থ করলে ভালো, বাট সেটা আমি অনেকগুলো শব্দ একটা গল্পের প্যাটার্নে বলার চেষ্টা করছি, আপনারাও সেম ওই স্ট্রাকচারে 3-4বার বলার চেষ্টা করবেন, দেখে দেখে খাতা একবার দেখে দেখে লিখবেন। দেখে দেখে লিখতে কেন বলি, দেখে দেখে লিখলে এরপর যখন আপনি এটা আবার দেখবেন বা পড়তে যাবেন আপনার রিভিশন মনে হবে না। অনেকের থিওরি হচ্ছে আমি জানি যে না দেখে লিখে মুখস্থ করে না লিখে লিখে সেভাবে আপনার কমফোর্ট ফিল করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে এটা করতাম আর কি, পড়ার পরে দেখে দেখে একবার লিখতাম, এতে করে আমার কাছে মনে হতো যে এটা দীর্ঘ সময় মাথার মধ্যে থাকে আর কি। আচ্ছা, দেশের পরে আমরা চলে যাবো বিদেশে আর কি। তো বিদেশের কনসেপ্টটা হচ্ছে আমাদের দেশে তো বিভিন্ন সময় আমাদের এই ভূখণ্ডে বিভিন্ন সময় বিভিন্ন জাতিরা আসছে শাসন করার জন্য, ব্যবসা করার জন্য, নানা কাজে আর কি। আমরা তাদের সাথে সুবিধা করার জন্য বা তারা আমাদের সাথে সুবিধা করার জন্য তারা আমাদের ভাষা শিখেছে। কোনো কোনো জায়গায় আমরা তাদের ভাষা শিখতে না পারলেও তাদের বেশ কিছু শব্দ আমরা আমাদের ভাষায় ব্যবহার করে ফেলেছি, মানে তাদের সাথে কথা বলতে বলতে তাদের সাথে ইন্টারেস্ট হতে হতে বা তাদের শাসনের জন্য, তাদের ব্যবসায়িক কাজের জন্য আমাদের বাংলা ভাষায় মিশে গেছে। তো বিদেশি যে সকল শব্দ আমরা সরাসরি ব্যবহার করি ওইটাকে বলি আমরা বিদেশি শব্দ। তো এর মধ্যে আরবি শব্দ আছে প্রচুর, ফার্সি শব্দ আছে প্রচুর, কিছু আছে তুর্কি, কিছু পর্তুগিজ, কিছু ফরাসি, কিছু ওলন্দাজ, কিছু হিন্দি, কিছু গুজরাটি। তবে আরবি ফার্সির প্রভাবটাই সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ ওই যে আমরা 1204 থেকে একদম এরপর থেকে তো প্রচুর পরিমাণ মুসলিম শাসন পেয়েছি। তো মুসলিম শাসন পাওয়ার ক্ষেত্রে তাদের নানা রকম শাসনের কাজে, ব্যবসায়িক কাজে, নানা কাজে আরবি ফার্সি শব্দগুলো আমাদের বাংলার সাথে মিশে গেছে এবং আমরা অহরহ ব্যবহার করছি। আবার বেশ কিছু শব্দ আছে মিশ্র শব্দ হিসেবে। মিশ্র শব্দের কনসেপ্টটা কি? যেমন আমরা মাঝে মধ্যে হেড অফিসে যাই, তো হেড অফিস যখন বলি তখন আমরা ইজিলি বুঝতে পারছি হেড অফিস মানে ইংরেজি হেড অফিস, ওকে। কিন্তু যখন আমরা বলি হেড কামরা তখন তার সমস্যা। কেন? কারণ হেড হচ্ছে ইংরেজি, কামরা বলার আরেক শব্দ। আমরা যখন বলি পকেট মার, পকেট ইংরেজি, মার বাংলা, ওকে। যখন আলাদা দুইটা ভাষা একসাথে হয়ে যায়, আলাদা দুইটা ভাষার শব্দ যখন একসাথে হয়ে যায় তখন তাকে বলি আমরা মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ, খ্রিস্ট আসছে ইংলিশ ক্রাইস্ট থেকে, আর অব্দ হচ্ছে তৎসম শব্দ, মিশ্র শব্দ। আলাদা দুইটা ভাষার শব্দ একসাথে হয় তখন তাকে মিশ্র। এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট বিষয় বা যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে এই যে বিদেশি এতগুলো শব্দ আছে আমাদের বাংলা ভাষাতে ব্যবহার করার জন্য ব্যবহার করছি, এগুলো তো মুখস্থ করতে হবে, তো পুরাতন বিষয় কিছু বলার নাই। তো সেক্ষেত্রে আরবির কথাই আমরা প্রথমে বলি। আরবি তো আমরা প্রচুর শব্দ নিজেরাই পড়েছি, যারা আমরা কোরআন শরীফের সাথে যুক্ত আছি, কোরআন শরীফ পড়ি বা কোরআন শরীফ যাদের পড়ার অভ্যাস আছে বা কোনো না কোনো ভাবে কখনো পড়েছেন, আপনারা তো অবশ্যই আরবি শব্দগুলো সহজে খুঁজে বের করে ফেলতে পারবেন। কারণ আপনারা তো নিশ্চয়ই জানেন যে কোরআন শরীফে এমন কোনো শব্দ নাই যেটা আরবি ভাষায় নেই, বা আরবি ভাষায় এমন কোনো শব্দ নাই যেটা কোরআন শরীফে নাই। যেটা পড়া হয়ে যাচ্ছে অলমোস্ট পেয়ে যাই। তো এরপরেও দেখা যায় যে আমরা আরবি শব্দ মাঝে মধ্যে গোলায় ফেলি আর কি। তো মোস্ট কমন 9-10 এর বোর্ড ব্যাকরণ বইয়ে যে শব্দগুলো দেওয়া ছিল সেগুলোকে মোস্ট কমন ইন্ডিকেট করি, পরীক্ষাগুলো দেখা যায় পরীক্ষাতে আসে, চাকরির পরীক্ষাগুলোতে আর কি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। তো 9-10 এর বোর্ড ব্যাকরণ বইয়ে যে শব্দগুলো আছে সেগুলো এবং আরো কিছু গুরুত্বপূর্ণ মিলে আমরা একটা ছোট গল্পের মতো তৈরি করেছি। তো গল্পটা আমি একটু বলি, খেয়াল করেন, তারপরে আমি এটা কিভাবে পড়বেন সেটা বলে দিচ্ছি। তো এখানে আমরা একজন আহমকের কথা বলবো। আহমক মানে বোকা, বোকা বা সে চোর, সে থাকে ফকির মিসকিনদের এলাকায়, কিন্তু গরিব এলাকায় আর কি।
তো ফকির মিসকিনদের এলাকার এক আহম্মক একটা মেহমানখানা থেকে, মেহমানখানা মানে হচ্ছে গেস্ট হাউস থেকে আর কি, ইংলিশে আমি একটু ভালো বুঝি, একটা মেহমানখানা থেকে কিছু কাবাব গায়েব করে ফেলল। এটা আবার আমজনতা মানে ম্যাঙ্গো পাবলিক পাবলিক আর কি ধরছে, ধরে তাকে বেশ খাতির টাতির করলো, মানে পিটানি দিয়েছে আর কি, খাতির করে মহকুমার আদালতে দিয়ে দিল। মহকুমা মানে থানা। তো চোরের মার তো বড় গলা আমরা জানি, তো চোরের বউ আর চোরের মা মিলে উকিল ভাড়া করলো দুইটা, উকিল কামাল ও জামাল। তো উকিল কামাল ও জামাল এই মক্কেলের কাজকে হালাল করার জন্য একটা নকল হারাম কিচ্ছা বানাইলো, মানে একটা উল্টাপাল্টা কিচ্ছা বানাইলো। আর মুক্তার মুন্সিদের কিছু ঘুষ টুস দিল, এবং এই মুক্তার মুন্সিদের চেষ্টায় হাকিম সাহেব মামলা খারিজ করে দিল, সেটা মামলা বাদ দিল। তো আমজনতা এটা শুনে তো রাগ করলো, কারণ আমজনতা হাতে নাতে ধরেছে তাকে। তো আমজনতা এতে মেজাজ খারাপ করলো, খারাপ করে তারা আসল আদালতে গেল, হাইকোর্টে আর কি। আসল আদালতে গিয়ে শাস্তি দাবি করলে তুল কালাম কাণ্ড ঘটে যায়। রায় ফরমানের দিন মানে রায় ঘোষণার দিন অনেক ইনসান সেখানে শরীক হয়, ইনসান মানে মানুষ। এবং হাকিম কুর্সিতে বসে, কুর্সি মানে হাকিম যে চেয়ারটাতে বসে সেটাকে কুর্সি বলে, হাকিম কুর্সিতে বসে কানুন কিতাবে দোয়াত কলম দিয়ে লিখে জানালেন যে আগের রায় রদ, আগের রায়টা বাতিল, এবং নগদ কিংবা বাকিতে জরিমানা দিতে হবে। তিনি আরো বললেন ইসলাম ও হাদিসের ভিত্তিতে কিয়ামত এবং জাহান্নামের শাস্তি থেকে মাফ পেতে হলে তাসবিহ গুণে তওবা করতে হবে। ওকে, তো এইখানে ক্রিয়াপদ ছাড়া বাকি যত শব্দ আছে সবই হচ্ছে আরবি শব্দ। এক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, প্রথমে বলি যেটা কিভাবে পড়তে হবে। সেম স্ট্রাকচার, তিনবার এটা আমরা দেখে দেখে পড়বো, একবার খাতায় দেখে দেখে লিখবো। লিখার পর আমরা লেকচার শিট দেখে দেখে কোনটা কোনটা আরবি শব্দ এটা আন্ডারলাইন করব। এখানে আন্ডারলাইন করে দেইনি কেন? যাতে আপনি নিজে আন্ডারলাইন করেন। খাতায় লেখার পরে যখন আন্ডারলাইন করবেন তখন এটা আরো ভালো করে চোখে লেগে থাকবে, খুব সহজে তখন এটা গেস করতে পারবেন। আর এই গল্পটা মনে রাখবেন কিভাবে? এত বড় গল্পকে মুখস্থ করবেন না, মুখস্থ করবেন না, ওই যে 3 রিডিং করলে হয়ে যাবে। এরপরে যদি বিঘ্নটে লাগে তখন একটা শব্দ আপনি মুখস্থ করবেন। কারণ আপনারাই বলেন এই পুরো গল্পটার মধ্যে এমন কোন শব্দ আছে যেটা আপনি আগে থেকে মুখস্থ জানেন এটা আরবি? কোন একটা শব্দ? কোন শব্দের মুখস্থ নাই? কোনটা? অনেকগুলো মুখস্থ আছে। আচ্ছা, তো অনেকগুলো মুখস্থ থাকলে যেকোনো একটাকে মডেল হিসেবে আপনি হালাল হারাম নিতে পারেন, অথবা আমি যেটা আপনাকে সাজেস্ট করি আদালত, আদালত শব্দটাকে আপনি একটা মডেল হিসেবে নেন। মানে একটা শব্দ আপনি মুখস্থ করবেন, আদালত আরবি, আদালত আরবি, আদালত আরবি, আদালত আরবি, আয়ের একটা মিল আছে, মুখস্থ হয়ে যাবে। আদালত আরবি, আদালত আরবি, তাহলে আদালত আরবি আপনি মুখস্থ করলেন। তাহলে এই আদালতের সাথে সংযুক্ত যত শব্দ আছে, আদালত কেন্দ্রিক যত শব্দ আছে সবই হচ্ছে আরবি। এভাবে দেখবেন যে সহজে মনে থাকবে, কারণ আপনি গল্পটা যখন 3 বার পড়বেন, একবার খাতায় লিখবেন, তখন সবগুলো শব্দ আপনার মাথায় গেস করবে। শুধু একটা মুখস্থ করলে আদালত আরবি, তাহলে আদালত টাইপের যত শব্দ আপনি এখানে পেয়েছেন সবগুলো আরবি, এভাবে মনে হয়ে যাবে। ওকে, আবার বলি এটা 3 বার। এগুলো যে আমরা পড়ি এখন ব্যবহার করি, এগুলো তাহলে কি বাংলা শব্দ না স্যার? না, এগুলো বাংলা শব্দ না, এগুলো আরবি শব্দ, আপনি বাংলা ভাষায় ব্যবহার করছেন। আপনার ভাইয়ের টি শার্ট আপনি পরলে আপনার হয়ে যাবে এরকম কিছুটা, আপনি ইউজ করতেছেন, এগুলো আপনার শব্দ না। আচ্ছা, এরপরে হচ্ছে ফার্সি। ফার্সিতে প্রথম যে এটা হয়, আমরা অনেকে মনে করি ফার্সি ফ্রান্স থেকে বা ফ্রান্স থেকে আসছে, ফ্রান্স থেকে যেগুলো আসে বলা হয় ফরাসি। আর ফার্সি, ফার্সি শব্দটা আসছে পারসি থেকে, পারসি। এই পারসি হচ্ছে আসছে পারস্য থেকে, পারস্য মানে হচ্ছে ইরান, পারস্য, পারসি, ফার্সি, সবই পরিবর্তন হয়ে গেল নাম করে। ফার্সি মানে হচ্ছে ইরানের শব্দ। ইরানের শব্দ আমাদের এখানে কেন? আরে আমাদের যারা শাসন করতো না মুসলিম শাসকরা, তারা মোস্টলি হচ্ছে ইরানি ভাষায় কথা বলতো বা ইরানি ভাষা ছিল। তখন ফার্সি ভাষা বেশ জোরদার একটা ভাষা ছিল। ওকে, তো ফার্সি শব্দগুলোর ক্ষেত্রে সেম ব্যাপার, 3 বার রিডিং করবেন, একবার খাতায় লিখবেন, লেকচার শিট দেখে আন্ডারলাইন করবেন। আর এখানে যে কোনো একটা শব্দ মুখস্থ করে ফেলবেন মডেল হিসেবে। তো মডেল হিসেবে আমরা যে শব্দটা আপনাকে বলবো সেটা হচ্ছে মেথড, ফার্সি মেথড, ফার্সি মেথড। এই মেথড শব্দটা মুখস্থ করে ফেলবেন। এই মেথডের যে গল্পটা আছে পুরোটাই ফার্সি, তাহলে এভাবে ইন্ডিকেট করতে পারবেন। তো দৌলত নামে একটা লোক আছে, এই দৌলতের দপ্তরের মানে অফিসের চশমা কারখানার দোকানের বালিশ, তোশক, বিমার কাগজ একটা মেথড চুরি করে ফেললো। বাদশার দরবারে সেই তারিখেই দৌলত নালিশ ফরিয়াদ করলে বেগম সাহেবা জবানবন্দি আর দস্তখত রেখে রসদ সুদসহ ফেরত দেন।
যেহেতু সে নালিশ করছে রাজার দরবারে গিয়ে, রাজার মেথড তো এই সময় রাজার দরবারে গিয়ে নালিশ করছে, রানী তখন রাজার মেথড, রাজার বদনাম হচ্ছে এই জন্য তার যে মালামাল একটা দাম ধরে তাকে দিয়ে দিছে। মজরুর শব্দ ছিল একটা, সে আন্দাজে বললো যে বদমাস মেথডটা জিন্দা জানোয়ারের নমুনা আমদানি রপ্তানি করে বেশ হাঙ্গামা লাগিয়েছে, এমনকি বাজারে খরিদে গিয়ে পাইকারি ও খুচরা হারে বিরিয়ানি, ময়দা, মোম, পোলাও, মুরগি, সবজি, রেশম যে আমদানি হামেশাই বস্তায় করে রোজ রোজ হাজারে হাজারে চুরিও তুলছে। বাদশা এসব শুনে খুব মন খারাপ করলেন, বললেন খোদার বান্দা বা আদমিরা দুযোগের গুনাহ না করে যদি নামাজ আর রোজার মাধ্যমে বেহেশতের ফেরেশতা এবং পয়গম্বরের দেখা পেতে পারে। বাদশা তখন মেথরের মজুরি এবং চাকরি থেকে বরখাস্ত করে দিলেন এবং গোয়েন্দা সিপাহী দারোয়ানকে কোন রকম সুপারিশ বা তোষামোদ ছাড়া সরাসরি মেথরকে আয়নাযুক্ত লাল সবুজ একটা জিঞ্জিরে বন্দী করার আদেশ দিলেন। মানে মনে করেন আপনি একটা ঘরে বন্দী, আপনার চারপাশে খালি আয়না, উপরে নিচে যাচ্ছে, পাগল হইতে বেশি টাইম লাগবে না, মজা যাচ্ছে। সেগুলো হচ্ছে সবই ফার্সি শব্দ। এখানে মেথডটা শুধু মুখস্থ করবেন, মেথড ফার্সি মেথড, ফার্সি মেথড। তো মেথড সংক্রান্ত যত শব্দ আছে সবই হচ্ছে ফার্সি শব্দ, এভাবে ইন্ডিকেট করতে পারেন। আরেকটা সহজ ওয়ে বলি আপনাদের, আমরা যারা মুসলিম আছি আমরা এটাকে সহজে গেস করতে পারবো। বলেন তো আমরা যে নামাজ পড়ি না, নামাজ, এই নামাজ শব্দটা কিন্তু আরবি শব্দ না। নামাজের আরবি শব্দ কি বলেন তো? সালাত। সালাত। এই সালাত হচ্ছে আরবি, তাহলে নামাজটা কি হবে? ফার্সি। ওটা বুঝতে পারছেন? অনেকটুকু রিলেটেড। তো রোজা, রোজা যে আমরা বলে ফেলি, রোজা কিন্তু আরবি শব্দ না। রোজা কোথা থেকে আসছে? সিয়াম। সিয়াম সাধনা থেকে। তো এইগুলো কিন্তু রিলেট করা যায়, মানে কোরআন শিক্ষণে তো পড়াটা আছে বা আরবি শব্দগুলো যারা আমরা একটু রিলেট করতে পারি, এগুলাতে একটু সহজে বের করা যায়। তবে এত টেকনিক্যালি কিছু করার দরকার নেই, আপাতত স্বাভাবিকভাবে যেটা আছে সেটাই করেন। সেটা হচ্ছে আমরা যে শব্দগুলো দিয়েছি সেগুলোই ভালো করে একটু দেখেন, কারণ 9-10 প্রথমে বোর্ড এখন বইটা আছে সেইটা থেকেই মূলত এই শব্দগুলা নেয়া সবচেয়ে মনে রাখার যোগ্য আর কি। আর প্রত্যেকটা 3 বার করে রিডিং করে একবার খাতায় লিখলে সমস্যা হওয়ার কথা না আসলে। ওকে, এই গেল আরবি এবং ফার্সি। এরপরে আমরা ছোট ছোট যেগুলো যাবো তার মধ্যে অন্যতম সেটা পর্তুগিজ শব্দটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে আসে। তো পর্তুগিজের কনসেপ্ট হচ্ছে আপনারা জানেন কিনা যে আমাদের ভারতবর্ষের সবার আগে বা সর্বপ্রথম কিন্তু ব্যবসা করতে আসলো পর্তুগিজরাই। তো তারাই আসলে তাদের ব্যবসার স্বার্থে, তাদের ব্যবসার স্বার্থে আমাদের ভাষা শিখেছে। আমরা তাদের সাথে মিলিত হতে গিয়ে বা তাদের সাথে মিশে থাকার চেষ্টা করতে গিয়ে তাদের কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় আমরা ব্যবহার করে ফেলেছি, বা কিছু দ্রব্য আছে যারা ওদের দেশ থেকেই আসছে, আসলে আমাদের দেশে, তো আমরা ওই ওদের নাম ওদের সাথে ইন্ডিকেট করে ফেলেছি আর কি। আপনারা আনারস শব্দটা তো জানেন না, আনারস আনারস হচ্ছে আনারস, পর্তুগিজ আনারস। এই আনারস থেকে আমরা চেঞ্জ করে বানাই ফেলছি আনারস। হাসপাতাল একটা শব্দ আছে না, হাসপাতাল আমরা ব্যবহার করি, এটার মূল শব্দ কি জানেন? হসপিটাল। হসপিটালটাকে আমরা হসপিটাল হাসপাতাল বানাই ফেলছি, মানে কোনো ভিত্তি নাই, হয়ে গেছে আর কি। বোতল, বোতল থেকে আমরা বোতল বানাই ফেলছি। এরকম কিছু শব্দ আছে আমরা নিজেরা চেঞ্জ করে নিচ্ছি আর কি। যাই হোক, তো পর্তুগিজ শব্দ মনে রাখার জন্য আমরা একটা পাদ্রির দিকে যাব আর কি। পর্তুগিজ পাদ্রি, তো এই পাদ্রির কেরানি গোদামের চাবি হারাই ফেলছে, মানে পাদ্রির যে কেরানি আছে, পাদ্রির কেরানি আসলে ক্ষুধা লাগছে, তো কেরানি গোদামের চাবি হারাই ফেলছেন। কি করবে, সে তখন বারান্দার যে জানালার ক্রস আছে ওটা ভেঙে ঘরে ঢুকলো, ঢুকে একটা আলতি দিয়ে সে আলমারির ইস্পাত আর পেরেক খুলে ফেললো। করার পরে একটা বালতি দিয়ে সেই, মানে আলমারির ভিতরে খাবার আর কি, তো বালতি দিয়ে সেখান থেকে পেঁপে, পেয়ারা, পাউরুটি, আনারস, আটা, আচার এগুলো বের করার সময় মিস্ত্রি থেকে কিনে নিয়ে আসা পিস্তলার বোমা মার্কা আলকাতরা তার বোতাম আর ফিতায় লাগে গেল, মানে জানালায় আলকাতরা লাগানো ছিল, পিস্তল বোমা মার্কা সেখান থেকে লেগে গেছে। সে কি করবে, সে তোয়ালে আর সাবান নিয়ে গামলার নোনা পানিতে গোসল করে নিলামে কিনে নিয়ে আসা কামিজ আর টুপি পরে কামরায় বেহালা বাজাতে শুরু করলো। পরে গির্জায় তামাকু কফি খেতে খেতে যিশু আর মেরির কথা ভাবতে লাগলো। এখানে সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। এই ক্ষেত্রে যেটা করবো আমরা আগের মতোই যে স্টাইলটা বলেছি, একটা মুখস্থ করে ফেলবেন। সেক্ষেত্রে পর্তুগিজ পাদ্রি বা পাদ্রি কেরানি, আমাদের কেরানিটা মুখস্থ করবেন আর কি। কেরানি, কেরানি শব্দটা খুব ইম্পর্টেন্ট। তো পর্তুগিজ কেরানি এটা মুখস্থ করবেন, পর্তুগিজ কেরানি, পর্তুগিজ কেরানি, পর্তুগিজ কেরানি। এই কেরানির যে গল্পটা আছে সবই হচ্ছে পর্তুগিজ শব্দ। সেক্ষেত্রে কমন স্টাইল আবারও 3 বার দেখে দেখে পড়বেন, একবার খাতায় দেখে দেখে লিখবেন। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দের ক্ষেত্রেও সেম কাহিনী, সেটা দারোগা স্ত্রী কাহিনী আছে। দারোগা স্ত্রী একটা
কুলির সাথে কথা কাটাকাটি হয়, কুলির সাথে কথা কাটাকাটি হওয়ার পরে সে কুলিকে হত্যা করার জন্য লোক পাঠায়। তো তুর্কি সুলতান, মুঘল সুলতানে দারোগার বিবি খাতুন আলখেল্লা উর্দি বা কর্তা পরিহিত চাকর যারা মুজবুক খান ঠাকুর, মানে বোকা আর কি খান ঠাকুর, এই খান ঠাকুরকে আদেশ দিয়েছে সেই কাবুকুলি যে কুলিটার সাথে তর্ক করেছে সেই কাবুকুলি আর তার বোঝকে বাবাকে লাশ করে দেওয়া হচ্ছে। তো খান ঠাকুর কুর্নিশ জানিয়ে যখন বের হবে তখন বাবুর্চির কোরমা খেয়ে কুলির সম্পত্তি তালাশ করলো। কুলির কই মেরে ফেলবে, তো সম্পত্তি যা আছে একটু নিয়ে নেবে আর কি। তো কুলির সমস্ত সম্পত্তি তালাশ করে ওগুলা ক্রোপ করে ফেলবে, ক্রোপ মানে হচ্ছে দখল করে, এবং একটা মুস্তাকা নিল যে কখনো আর দারোগার বউর সাথে কুলি খারাপ ব্যবহার করবে না। তো মুস্তাকা নিয়ে চকমক চকমক একটা চাকু বা কাঁচির টোপে কুলির নানা নানি দাদা সহ সবাইকে লাশ করে ফেলে। তো এখানে যেটা আমরা মনে রাখবো, কুলি তুর্কি কুলি, কুলির যে কাহিনীটা আছে, এগুলো হচ্ছে তুর্কি শব্দ। তুরস্কের মনে হতেই পারে তুরস্ক শব্দ আমাদের এখানে আসলো কেন, কারণ আমাদের এখানে অনেক তুর্কি বিরোধী যুদ্ধ করতে আসছে, শাসন করেছে তাই। হিন্দিতে আমরা যে শব্দটা মনে রাখবো চামিলি, চিকনি চামিলি। হ্যাঁ, চিকনি চামিলি বলতে আমরা খুব ভালো চিনে ফেলি আর কি। তো চাচা কাহিনীতে টপ্পার ঠিকানায় ঝামেলা পাইছে একটা মেয়ে, তার নাম চামিলি। তো চাচা কাহিনীতে টপ্পার ঠিকানা এক এক জায়গায় এক এক রকম, এই জন্য সে একটু কনফিউজড। এই ঝামেলা পেয়ে চামিলি গদিতে বসে চাটনি খেতে খেতে একটা খেলনা চালু করে দিল, কিন্তু ফালতু খেলনাটা চৌবাচ্চার পানিতে পড়ে গেছে। এগুলো হচ্ছে হিন্দি শব্দ। মজার হচ্ছে যে পানি কিন্তু একটা হিন্দি শব্দ, প্রচুর ব্যবহার করছি। এটা একটা মজার ব্যাপার আছে যে হুজুররা বলে না সংস্কৃত শব্দ ব্যবহার করা যাবে না, হিন্দি শব্দ ব্যবহার করা যাবে না, যেগুলো হচ্ছে খারাপ খারাপ খারাপ। ওকে, বাট পানি শব্দটা আছে হিন্দি থেকে নেওয়া, এটা হুজুররা জানেন। আপনি যদি এমনি বলেন না জল জল খাবো, হুজুরা কিন্তু লেগে যাবে, জল মানে যত হিন্দুরা বলে, কিন্তু জলটা কিন্তু বাংলা শব্দ। পানিটা হচ্ছে ইংলিশ শব্দ, একটু মজার বিষয়। ওকে, গ্রিক শব্দ ইউনানি সেমাইয়ের কেন্দ্রে সুরং থাকায় দাম কম। এই অল্প কয়েকটা শব্দ হচ্ছে গ্রিক শব্দ। এবার দামটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখুন দামটা বাংলা শব্দটা গ্রিক থেকে আসে। মূলত ড্রাম, ড্রাম ড্রাম থেকে দাম, ড্রাম মানে প্রাইস আর কি। দেন ফরাসি মানে ফ্রেঞ্চ শব্দ, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট। ফরাসি রেনেসাঁসের সময় ক্যাফে ও রেস্তোরাঁগুলোর মেনুতে পিৎজা ও বিস্কুট বেশি থাকতো, এবং জাহাজের ডিপো এবং কার্তুজে বর্জ্য রাখা ছিল। আতাত মানে হচ্ছে লেয়া জল, তার সাথে কানেকশন। তো এখানে রেনেসাসটা মনে রাখবেন, রেনেসাস, ফরাসি রেনেসাস, ফ্রেঞ্চ রেনেসাস, ফ্রেঞ্চ রেভলিউশন। কেউ কি জানেন ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন বিশ্ব সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ফ্রেঞ্চ রেভলিউশন, তারপর রুশ বিপ্লব, এগুলো আর কি। কারো মনে আছে? আচ্ছা থাক, বুঝে প্রশ্ন চলেছি। তো এগুলো হচ্ছে ফরাসি শব্দ। কিরকম স্ট্রাকচার, তিনবার রিডিং করবেন, একবার দেখে দেখে লিখবেন, তারপরে লেকচার শিট দেখে আন্ডারলাইন করার চেষ্টা করবেন। বেশি শব্দ না আসলে, একটু গুছিয়ে পড়লে কিন্তু অল্প শব্দই হবে। মিশ্র শব্দ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবগুলো একটু চেষ্টা করবেন খাতায় দেখে দেখে লিখে মুখস্থ করার। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে, যেমন হেড পণ্ডিত, খুব ইম্পর্টেন্ট এটা। হেড হচ্ছে ইংরেজি, পণ্ডিতে মূর্ধন্য আছে তৎসম। তারপর খ্রিস্টাব্দ, খ্রিস্ট আসছে ক্রাইস্ট থেকে, তৎসম শব্দ আর অর্থ তৎসম। পকেটমার, তারপর হাত বাজার, রাজা বাদশাহ। এই পাঁচটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি জানি আপনারা এরকম অল্প অল্প পড়েন, আছে অল্প কয়েকটা, সবগুলো একটু ভালো করে দেখে নিলেন। আচ্ছা, অতি অল্প ভাবে কিছু শব্দ আছে, অল্প কয়েকটা, যেমন হরতাল। আমাদের সঙ্গে যখন অ্যাডমিশন টেস্ট দিতাম 2007-8 সালে, তখন তো প্রচুর হরতাল হইতো আর কি, তখন হরতাল শব্দটা প্রায় আসতো। এখন তো হরতালের কোনো কনসেপ্ট নাই, বা বাংলাদেশের মানুষ তো হরতাল ভুলেই গেছে, হরতাল বলে কিছু আছে। আপনাদের কারো মনে আছে হরতাল বলে কিছু ছিল? হরতাল কেউ কি পেয়েছেন একদম অ্যাকচুয়াল হরতাল? সবকিছু বন্ধ, মারামারি, আগুন লাগিয়ে দেয়া, মানুষ ভয়, এরকম কেউ পেয়েছেন? জি স্যার, পাইছি। 2014 দিকে কিন্তু মোটামুটি ছিল, যে বিএনপি যে ঝামেলাগুলো করছিল তখন কিন্তু জি স্যার, পরে তো আর হয়নি 13 না। সাল। আগে প্রচুর হইতো, মানে 2007-এর আগে প্রচুর প্রচুর হরতাল হইতো। হরতাল হলে মানুষের খবর হয়ে যেত, ঢাকায় হরতাল ঘোষণা হওয়া মানে স্কুল কলেজ বন্ধ, এরকম একটা ত্রাসের ব্যাপার ছিল আর কি। আর এখন হরতাল শুনলে মানুষ হাসে। এখনকার জেনারেশন যারা আছে তা হরতাল এরকম কনসেপ্টই জানে না। বাট আমাদের সঙ্গে হরতাল শব্দটা প্রচুর আসতো, তখন তো এরকম কমন ছিল 2007-8 সাল। ওকে, তার কমন কিছু অল্প শব্দ হিসেবে চাইনিজ কিছু শব্দ আছে, চা, চিনি, চিনি তো কিছু শব্দ বা টিকা, এগুলো ব্যবহার করি। মায়ানমার বা বর্মী শব্দ আছে, স্প্যানিশ তামাক,
মেক্সিকান চকলেট, গুদাম, এই মালয় বা স্প্যানিশ শব্দগুলোর সাথে পর্তুগিজের একটা মিল আছে, কারণ ভাষাগুলো কাছাকাছি। তবে এগুলোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় এই অল্প সব শব্দগুলোতে, সেগুলো হচ্ছে যে আমাদের একটা কমন কনসেপ্ট আছে এখন আমাদের দেশে, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, আইলা, নার্গিস, মোখা। এগুলা দেখা যায় মানে রানিং যে শব্দগুলো আছে এগুলো দেখা যায় যে প্রচুর আসে আর কি পরীক্ষাগুলোতে। এরপরেও আমরা কেন এগুলা পড়ে রাখি? এগুলো পড়ে রাখি একটা কারণে, যাতে করে আমাদের আসলে ঝামেলা না হয়। ঝামেলা বলতে পরীক্ষা আসলে কখন থেকে আসে বলা তো যায় না, এজন্য যেন ঝামেলা না হয় সেজন্য আমরা এগুলো একটু বলে রাখি আর কি। শব্দ সম্ভার যেটা আসলে অনেক বড়, এটা একদিনে আসলে শেষ করা সম্ভব না। যদিও গত ক্লাসে আপনাদেরকে অল্প পড়িয়েছি, অল্প পড়ানোর একটাই কারণ যে আপনারা আসলে একদিনে তো শেষ করতে পারবেন না। আমি হয়তো সব পড়াই দিতে পারবো, আমি যদি গতকাল যদি 1 ঘন্টা 40 মিনিট ক্লাস নিতাম বা 1 ঘন্টা 50 মিনিট বা অন্যদিন সব পড়াই ফেলতে পারবেন, আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আমরা অল্প অল্প করে পড়িয়েছি আর কি। তো আপনি যখন রিভিশন দিবেন, যদি গতকাল একটু দিয়ে থাকেন তাহলে তো অলরেডি আপনার শেষ হয়ে যাওয়ার কথা। অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা মানে হচ্ছে আপনার গঠন অনুসারে আর অর্থ অনুসারে যেগুলো আছে এগুলো তো অলরেডি আপনার শেষ হয়ে যাওয়ার কথা গতকাল যেগুলো পড়িয়েছি। আশা করি শেষ নাকি? শেষটা গতকাল যেগুলো পড়েছেন গত লেকচারে মোটামুটি আর কি স্যার। আচ্ছা, তো গঠনগত আর অর্থগতটা এক বসে শেষ করবেন, এটাকে আমরা সেশন বলি। আপনি এক বসে যতটুকু করবেন একটা সেশন, গঠনের অর্থটা সবার আগে শেষ করবেন। এরপরে আসবেন আমাদের এই উৎপত্তির মধ্যে। উৎপত্তির মধ্যে প্রথমত আপনি তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব এবং দেশি, এই চারটা এক বসে পড়ে ফেলবেন। এক বসে পড়া মানে লেখা সহ, মানে টপিক শেষ। ইন্টারেস্টিং। তৃতীয় সেশনে গিয়ে তখন আপনি করবেন আরবি আর ফার্সি। সমস্যা আমার বলেন ভাই, আমি আপনার বুঝি না। একটু কঠিন লাগতেছে। অনেকগুলা তো এই জন্য এটাই বলছি যে আপনি বিদেশে যখন যাবেন তখন আরবি ফার্সি একসাথে পড়বেন, আর কিছু পড়বেন না তখন। মানে ওই এক বছর শুধু আরবি ফার্সিটা শেষ করবেন। এটা একদিনে শেষ করার বিষয় না ভাই, এটা রানিং রাখতে হবে। কমপক্ষে 3 থেকে 4টা সেশন, 3 থেকে 4টা সেশন, 3 দিন একটু একটু করে আর কি। আরবি ফার্সিটা পড়বেন। আরবি ফার্সির পরে এই আরবি ফার্সির পরে বাকি সবগুলো একবারে পড়বেন। এই 4টা সেশনে আপনার শব্দ সম্ভার শেষ করতে হবে। 4টা সেশন যখন শেষ হয়ে গেল তাহলে তো শেষ। এরপরে আরেকটা সেশন করবেন রিভিশনের জন্য। রিভিশনের জন্য একটা সেশন করবেন। এই রিভিশনের জন্য যখন সেশন করবেন তখন সেখানে রুড়ো শব্দ, দেশি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, তুর্কি শব্দ এবং অল্প কয়েকটা ফরাসি শব্দ, এই কয়েকটা আবার একটু রিভিশন দিবেন। আপনার তো 1 থেকে 4 পর্যন্ত পড়ার পর সবই তো শেষ, আর কিছু নাই। কিন্তু এরপরও 5 নম্বরে কি আবার একটু রুড়ো শব্দগুলো, রুড়ো বা রুড়ি যেটা আর কি, দেশি শব্দগুলো, তারপর হচ্ছে ফার্সি, পর্তুগিজ, তুর্কি এবং ফরাসি, এই শব্দগুলো আবার রিভিশন দিবেন। যারা খুবই ফাঁকিবাজি করতে চাচ্ছেন, কিছুই পড়বেন না, পড়তে ভালো লাগে না, তারা এই অর্থ অনুসারে যেগুলো আছে যৌগিক, রুড়ো বা রুড়ি, যুগ রুড়ো, এই 3টা ভালোভাবে, খুব ভালোভাবে, আর ফার্সি, পর্তুগিজ, তুর্কি, ফরাসি, এই 4টা ভালো করে পড়ে। যারা ফাঁকিবাজি করতে চাচ্ছেন, বাট আমি চাই না ফাঁকিবাজি করেন, সবগুলোই করে রাখেন। তবে অর্থ অনুসারে যেগুলো আছে, দেশি শব্দ যেগুলো আছে, এগুলো আসলে বেশি আসে, অন্যগুলো তেমন একটা আসে না। তো যেহেতু প্রশ্ন আমি করি না, সরি দুঃখিত, কিছু কিছু প্রশ্ন আমিও করি আসলে। তো প্রশ্নটার ভেরিয়েশন থাকে, যারা প্রশ্ন করে এক একজন তার নিজের মর্জি মতো প্রশ্ন করে। আপনাদের একটা গোপন কথা বলি, লাস্ট যে বাংলাদেশ ব্যাংকের এডিট প্রশ্ন হইল না, আপনারা প্রশ্ন দেখেছেন কিনা, সেখানে কিন্তু বহুপদী উত্তর ছিল। বহুপদী মানে মনে আছে যে সৃজনশীলের যে প্রশ্নগুলো থাকে না, 1 2 2 3, 1 2 3, 1 3, এরকম এরকম প্রশ্ন ছিল। এই বিসিএস আপনারা খেয়াল করেছেন কিনা, বাংলার ক্ষেত্রে সাহিত্যের 4টা প্রশ্ন আসছে এইচএসসি বই থেকে, আপনারা একটু জানেন? এইচএসসি সিলেবাস থেকে 4টা প্রশ্ন আসছে। তো এটা ইন্ডিকেট করাই যেতে পারে যে যারা প্রশ্ন করেন তারা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এই প্রশ্ন করেন না, কলেজের সাথে যুক্ত আছেন, কলেজ সিলেবাসে যুক্ত আছেন, এমন অনেকেই প্রশ্ন করেন, সেরকম হতেই পারে। তো সেই সুবাদে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা কোনো কিছু বাদ না রাখি।
সবগুলোই আমরা পড়ার চেষ্টা করব। শব্দ সম্ভার একটা বড় জায়গা, যেহেতু অনেক 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 কিছু এখানে আছে। তা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু গুছিয়ে পড়ার চেষ্টা করব। যে সেশন অনুসারে বললাম, এই সেশন অনুসারে পড়বেন। আজকে অনেকগুলো আমরা পড়েছি, এটাকে আজকে রাতে শেষ করে ফেলা যাবে না, পারবেন না, মনে থাকবে, হয়তো আপনি শেষ করে ফেলতে পারবেন, মনে থাকবে না আসলে। একটু একটু করে পড়েন, আজকে রাতে একটু শেষ করেন একটা সেশনের পড়া। কালকে সকালে বা কালকে বিকেলে বা কালকে রাতে যখন আপনি পড়তে বসেন তখন একটা সেশন শেষ করলেন, এরপর একটা সেশন শেষ করলেন, এইভাবে আর কি সময় নিয়ে পড়েন, no tension। এটা কিন্তু ভুলে যাবেন 2 সপ্তাহ পরে, এমন কিছুই মনে নেই। আবার একটু রিভিশন দিয়ে দিতে হবে। এটা কমপক্ষে 4 বার রিভিশন দিতে হবে, 1 মাস, ডেলি না, সপ্তাহখানিক পরে একবার রিভিশন দিলে একটু দেখলেন। বা মোবাইলে তো ইয়ে আছে, কি বলে এটাকে, মোবাইলে যেহেতু পিডিএফ ফাইল আছে, একবার একটু দেখে নিন, দেখবেন দীর্ঘদিন মনে থাকবে আসলে। ওকে, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। শব্দ সম্ভার খুবই গুরুত্বপূর্ণ টপিক, সব পরীক্ষাতেই প্রশ্ন থাকে অলমোস্ট, সো জোর দিয়ে পড়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।